আর আমাদের সিটি গুলো হয়ে গেছে, শুধুমাত্র এখন আমাদের ভাইভা পরীক্ষাটা বাকি আছে আর আমাদের ফাইনাল পরীক্ষা বাকি আছে। তো যেটা কথা হয়েছে যে আমাদের ভাইভা পরীক্ষাটা আমাদের ফাইনাল এক্সামের পরে হবে, দ্যাট মিন্স আমাদের ফাইনাল এক্সাম যেদিন শেষ হবে তার পরে যে একটা সপ্তাহ সময় থাকবে তার মধ্যে আমরা একটা ডেট আপনাদের সাথে বসে ডিসাইড করে ওই ডেটে আমরা ভাইভা দিয়ে ফেলবো। ঠিক আছে স্যার, কি আপনাদেরকে কোনো ডেট জানিয়েছেন ভাই? হ্যাঁ ম্যাম জানাই না, স্যারও বলছে জানাই দিবে। হ্যাঁ, আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। স্যারের সাথে কথা বলে একটা ডেট আপনাদেরকে পরীক্ষার মাঝখানেই জানিয়ে দেওয়া হবে। বাট পরীক্ষা যেদিন শেষ হবে তার 2-1 দিনের মধ্যেই মনে করেন যে ভাইভা হয়ে যাবে, এরকম প্রিপারেশন রাখবেন। তো পরীক্ষা শেষ হয়ে গেলে একদম সব বইখাতা তুলে রাখার কোনো মানে নেই। যেহেতু আপনারা এখন 4-1-এ, তো ওইসব দিন তো শেষ, যে পরীক্ষা শেষ, এবার 1 মাস একটু ঘুরবো ফিরবো মজা করবো, সেসব দিন তো শেষ। 4-1-এ আপনাদের এখন থিসিস প্রজেক্ট, অনেক কাজ, অনেক পড়াশোনা। আচ্ছা ম্যাম আপনার ভয়েস অনেক আসছে আসছে। ভয়েস অনেক আস্তে আসতেছে? জি ম্যাম। অ্যাকচুয়ালি আজকে আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে খুব, আমি কথাই একটু আস্তে আস্তে বলতেছি, এগুলো হয়তো বা হইতে পারে। জি ম্যাম, কথা আসলে আসতেছে না, মানে কথা স্পষ্ট আসতেছে না আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার গলার স্বর ভেঙে গেছে, আমার সর্দি লাগছে, তো সব মিলাই আমার ভয়েস আমি নিজেই চিনতে পারতেছি না। সো হয়তো এই জন্য ভয়েস একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছেও। আচ্ছা, যেটা আসল কথা সেটা হচ্ছে আমরা একটু আজকে ফাইনাল পরীক্ষার সিলেবাসটা কিভাবে, ভাইভার সিলেবাসটা কি হবে, কোশ্চেন প্যাটার্ন কি হবে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো মাত্র 19 জন আছে, আমরা কি শুরু করবো? জি ম্যাম। জি ম্যাম, শুরু করেন। সেটা আপনি হচ্ছে অন্যান্য যারা আছে আপনাদের বন্ধুদেরকে একটু সার্কুলেট করবেন যে এভাবে এভাবে পরীক্ষা হবে, তা নইলে তো তারা মিস করে যাবে। আজকে ক্লাসটাও বেশিক্ষণ হবে না, জাস্ট আমরা একটু কোশ্চেন নিয়ে কথা বলি, তাড়াতাড়ি ছেড়ে দিব। সো আমাদের ফাইনাল পরীক্ষাটা তো 50-এ হয়, যেটা হচ্ছে 30+20 এভাবে করে হবে, মানে 30 আপনারা রিটেন পরীক্ষা দিবেন আর 20% ভাইভা দিবেন, এটা আমাদের ফাইনালের পরে হবে। সো আমাদের ভাইভার সিলেবাসটা কি হবে আর ফাইনাল পরীক্ষার সিলেবাসটা কি হবে? সো ফাইনালের সিলেবাসটা হবে আমরা ফাইনালে যা যা করলাম সেটাই ফাইনাল সিলেবাস। দ্যাট মিন্স আমরা ফাইনালে যে মোটরগুলো করলাম, স্টেপার মোটর, তারপরে ব্রাশলেস ডিসি মোটর, দেন সুইচ রিলাক্টেন্স মোটর আর লিনিয়ার ইন্ডাকশন মোটর। সো এগুলা হবে হচ্ছে আমাদের ফাইনালের রিটেন পরীক্ষার সিলেবাস। সবাই কি বুঝতে পারছি? নিচ থেকে কোনো কিছু থাকবে না, শুধুমাত্র এইটুকু। জি ম্যাম। ওকে, দেন আমাদের ভাইবার জন্য এই 4টা মোটরের সাথে একটা মোটর শুধু আমরা পড়বো, যেটা আমরা মিডে পড়েছিলাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল মোটর। সো ইউনিভার্সাল মোটরটা শুধুমাত্র আমাদের ভাইভাতে এক্সট্রা থাকবে, মানে আমাদের ফাইনালের সিলেবাস যেটা সেটার সাথে এক্সট্রা ইউনিভার্সাল মোটরটা থাকবে হচ্ছে আমাদের ভাইবার জন্য। সবাই কি ক্লিয়ার? ভাইবার সিলেবাস আর রিটেন পরীক্ষার সিলেবাসটা কি সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো ফাইনাল পরীক্ষাতে আমাদের 4টা মোটর আর ভাইভাতে হচ্ছে 5টা, একটা ইউনিভার্সাল মোটর এক্সট্রা। এই হচ্ছে আমাদের সিলেবাস। এরপরে হচ্ছে আমাদের ভাইভাতে তো ভাইভার মতোই কোশ্চেন হবে, সংক্ষেপে অ্যান্সার করতে হবে, এরকম একটু ট্রিকি কোশ্চেন হইতে পারে, যে একটু ঘোরায় পেঁচায় কোশ্চেন হইতে পারে, আপনার নলেজটা আসলে কতটুকু পাকাপোক্ত সেটা টেস্ট করার জন্য। সো কনফিউশনিং কোশ্চেনও হইতে পারে, ছোট ছোট যা কোশ্চেন হয় আর কি ভাইভাতে, সেরকম ভাইভাতে কোশ্চেন হবে। আর রিটেন পরীক্ষাতে আপনারা যেটা জানেন যে আপনাদের অনলাইন সেমিস্টারে রিটেন পরীক্ষাতে আপনাদের যে 30 মার্কের ফাইনাল পরীক্ষা হয়, 30 না ঠিক 90 মার্কের ফাইনাল যে পরীক্ষাটা হয়, সেখানে টোটাল 6টা সেট থাকে। 6টা সেটের মধ্যে 2টা সেট থাকে হচ্ছে কম্পালসারি, এই 2টা সেটের সাথে কোনো অপশন থাকে না, এই 2টা সেট মাস্ট আপনাকে অ্যান্সার করতে হয়। আর 3 আর 4-এর মধ্যে একটা অর দেয়া থাকে, যে হয় 3 অ্যান্সার করো অথবা 4 অ্যান্সার করো। আর 5 আর 6-এর মধ্যে একই রকম ভাবে একটা অর দেয়া থাকে,
যে হয় 5 অ্যান্সার করতে হবে না হয় 6 অ্যান্সার করতে হবে। তো টোটাল এই 6টা সেটের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হয় 4টা, 1 2 3 4 এর থেকে যে কোনো একটা, 5 6 এর থেকে যে কোনো একটা। তো যেটা ডিসাইডেড হয়েছে যে আমরা 3টা সেট থাকবে হচ্ছে স্যারের থেকে, 3টা সেট থাকবে হচ্ছে আমার থেকে। 50-50 যেহেতু কোর্সটা, 3টা সেটের মধ্যে যে কম্পালসারি 2টা সেট থাকে 1 আর 2, ওখান থেকে একটা স্যারে করবে কোশ্চেন, একটা আমি করবো কোশ্চেন। এটা হচ্ছে 2টা সেট, মানে আমার একটা সেট স্যারের একটা সেট। আর যে 3 আর 4 5 আর 6 দুইটা দুইটা করে সেট থাকে, সেখানে একটা সেট হবে আমার, মানে 3 আর 4 হবে আমার, 5 আর 6 হবে স্যারের, অথবা 3 আর 4 স্যারের, 5 আর 6 আমার, এরকম। মানে যে দুইটা অল কোশ্চেন দুইটাই যে কোনো একজনের থেকে থাকবে। 3 4 দুইটাই আমার থেকে। তো আপনি 3ই আনসার করেন আর 4ই আনসার করেন, দুইটাই স্পেশাল মেশিন অংশ থেকে আপনাকে আনসার করতে হবে, অথবা 4 5 থেকে। তো এইভাবে করে টোটাল 3টা সেট থাকবে। সাপোজ 1 নাম্বার সেটটা আমার থাকলো, 3 আর 4 নাম্বার যে প্রশ্নটা, সেই দুটো প্রশ্ন আমার। তো এইভাবে করে 3টা কোশ্চেন আমার এরিয়া থেকে হবে, একই রকম ভাবে স্যারের এরিয়া থেকে 3টা কোশ্চেন হবে, এবং এই 3টা কোশ্চেনের মধ্যে আমার এরিয়া থেকে 2টা, স্যারের এরিয়া থেকে 2টা আপনাকে অ্যান্সার করতে হবে। টোটাল 4টা কোশ্চেন হবে। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? জি ম্যাম, ফাইনালটা বুঝতে পারছি ম্যাম। একটু ভাইবা নিয়ে আরেকবার একটু বলবেন ম্যাম। ভাইবার 1 নাম্বার কথা হচ্ছে সিলেবাস হচ্ছে ফাইনালের যা সিলেবাস তার সাথে ইউনিভার্সাল মোটর প্লাস, মানে ফাইনালের যা সিলেবাস তার সাথে ইউনিভার্সাল মোটরটা অ্যাড থাকবে। মিডের অংশ থেকে শুধু আমরা একটাই মোটর করবো, সেটা হচ্ছে ইউনিভার্সাল মোটর। তো এই 5টা মোটর হচ্ছে আমার ভাইবার সিলেবাস। আর ভাইভাতে একটু ট্রিকি কোশ্চেন হইতে পারে, একটু কনফিউজিং কোশ্চেন হইতে পারে, যে আপনাকে একটু টেস্ট করার জন্য যে আদৌ মানে আসলেই কি আপনি জ্ঞানটা ভালোভাবে অর্জন করছেন কিনা, যে একটা কোশ্চেন আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন, তারপরে হয়তো আমি আপনাকে কনফিউজ করার চেষ্টা করবো যে আসলেই কি এইটা জি নাকি ম্যাম। এইটা বেশি ভালো, এরকম একটু ট্রিকি কোশ্চেন থাকতে পারে। সো আপনি যেইটা জিনিসটাই জানেন সেটা আপনাকে স্ট্রংলি অ্যান্সার করতে হবে, যাতে কোনো পার্থক্য না থেকে যায়। বুঝতে পারছি ম্যাম। তো ভাইভাতে যা কোশ্চেন হয় আর কি, এক কথায় আপনি অ্যান্সার করতে হবে এরকম কোশ্চেন, বা আপনার কিছু অবজারভেশন চাওয়া হতে পারে, যে সাপোজ তুমি এরকম একটা কাজ করতে চাও, তাহলে তোমার কাছে আমি 4টা 5টা মোটর দিলাম, কোন ধরনের মোটরটা তুমি ব্যবহার করতে চাইবে। তো তখন ওই মোটরের অ্যাপ্লিকেশন গুলো চিন্তা করতে হবে। সাপোজ লিনিয়ার ইন্ডাকশন মোটর, যে আমি হচ্ছে একটা শপিং মল খুললাম, যে শপিং মলের দরজাটা যে কেউ আসলে আপনা আপনি খুলে যাবে, আবার আপনা আপনি বন্ধ হয়ে যাবে। সো এইখানে আমি একটা মোটর ব্যবহার করবো দরজায়। সো আমার কাছে সাপোজ একটা এই মোটর সিনসি ইলেকট্রিক মোটর আছে, এই মোটর আছে, ওই মোটর আছে, এই মোটরগুলোকে কোনটা ব্যবহার করলে আমার জন্য ভালো হবে। তো আপনাকে ওইটার অ্যাপ্লিকেশনটা চিন্তা করে অ্যান্সার করতে হবে। এরকম কিছু কোশ্চেন থাকবে, সহজ কোশ্চেন, বেশি কঠিন না। সো বাইরেতে একই রকম আমার অংশ থেকে হাফ মার্ক, তাদের অংশ থেকে হাফ মার্ক আসবে। টোটাল 50-এর মধ্যে আমার অংশ থেকে 25, তাদের অংশ থেকে 25, এভাবে করে ভাগ, টোটাল ফাইনালের মার্ক থেকে এভাবে করে ভাগ। বুঝতে পারছি সবাই আমাদের জি ম্যাম, জি ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। ফাইনাল ভাইবার সিলেবাস কি এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? আর আরেকটা কথা, সেটা হচ্ছে এটা একটা থিওরিটিক্যাল কোর্স, এটা মাথায় রাখতে হবে। যেহেতু এটা একটা থিওরিটিক্যাল কোর্স, কোশ্চেন গুলো বেশিরভাগই থিওরিটিক্যাল হবে, প্র্যাকটিক্যাল প্রবলেম থাকবে, বিভিন্ন যতটুকু দেওয়া সম্ভব প্র্যাকটিক্যাল প্রবলেমও থাকবে, বাট এটা একটা থিওরিটিক্যাল কোর্স। এটা মাথায় রাখতে হবে যে আপনাকে থিওরি বেশি অ্যান্সার করতে হবে। থিওরি বেশি অ্যান্সার করতে গেলে সময়ের একটা মারামারি তুলে যাবে, এটাই স্বাভাবিক। থিওরি লিখতে বেশি সময় লাগে এক্সপ্রেস করতে। তো আপনি কিভাবে এক্সপ্রেস করবেন এটা একটু পরীক্ষায় চিন্তা করবেন, যে একটা কথা, অনেক কথা বলেও একটা জিনিস বোঝানো যায়, আবার খুব শর্টেও একটা জিনিস বোঝানো যায়। তো মূল কথাগুলো সুন্দর করে সাজায় জিনিসটা যদি উপস্থাপন করতে পারেন, তাহলে ভালো মার্কস পেয়ে যাবেন। তো আর
প্লিজ 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 কপি করা অ্যাভয়েড করেন, যেহেতু ফাইনাল এক্সাম। এখানে কিন্তু মিড টার্মে যেমন কপি করাতে 50% মার্ক দেওয়া হয়েছে, 50% কনসিডার করা হয়েছে, এখানে 50% কেটে রাখা হয়েছে, 50% মার্ক দেওয়া হয়েছে। বাট ফাইনালে যদি এরকম কপি পাওয়া যায় তাহলে কিন্তু একদম এক্সপেল হয়ে যাবেন, ইভেন আপনাকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ফাইনালে এই হুবহু ডিরেক্ট কপি এরকম আমি অনেকগুলো কেস পেয়েছি। তো এরকমটা কিন্তু একদমই করা যাবে না, কারণ আপনি চিন্তা করেন এটা হচ্ছে একটা ফাইনাল এক্সাম। যদি অফলাইন হইতো, আপনার কাছে যদি ছোট্ট একটা চিরকুটও পাওয়া যেত যেখানে একটা ইকুয়েশন লেখা আছে, আপনি এক্সপেল হয়ে যাইতেন, হইতেন না? তো সেখানে এটাও একটা ফাইনাল এক্সাম্পল। যদিও এখন প্যান্ডামিকের কারণে আমরা ঘরে বসে বসে পরীক্ষা দিচ্ছি, কিন্তু এটা তো ফাইনাল এক্সাম। আপনার দিক থেকে আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে এরকম কপি করতে যাইনি, যেটা আমরা নিজেদের ভিতর ডেকে না হয়। কপি করবেন তো একদম যে কোশ্চেনটা কপি করবেন ওটা একদম ডিরেক্ট জিরো পেয়ে যাবেন। চেষ্টা করেন নিজে যতটুকু বুঝেন সেভাবে করে অ্যান্সার করতে, সেটা তো আমি মার্ক দিব। যতটুকু আপনি পার্শিয়াল মার্ক পাওয়ার যোগ্য ফুল মার্কটা আমি দিব, কিন্তু কপি করলে কিন্তু একদমই, কারণ এটা ইম্পসিবল। একটা স্টুডেন্ট একটা কোশ্চেনের অ্যান্সার একদম হুবহু একদম প্রথম লাইন থেকে 9তম লাইন পর্যন্ত একদম ঝাড়া মুখস্থ কখনো করতে পারবে না, তার মাঝখানে একটা দুটো লাইন এলোমেলো হবেই। সো কপি করলে এটা স্পষ্ট বোঝা যায়, এই কাজটা মোটেও করবেন না, ঠিক আছে? একটু চিন্তা ভাবনাও করবেন না। আর যেহেতু থিওরিটিক্যাল কোর্স, একটু সময়টাকে যতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায়। থিওরিটিক্যাল কোর্স আপনাকে লিখতে হবে, এটাই সবচেয়ে বড় সত্যি কথা। আপনাকে লিখতেই হবে, আপনাকে যত দ্রুত সুন্দরভাবে লিখতে পারেন তত ভালো মার্কস পাবেন। প্রিসাইজ করতে যায় যদি আপনি একবারই প্রিসাইজ করে ফেলেন, এক কথায় অ্যান্সার করেন, সেটা তো আবার হবে না, কারণ থিওরিটিক্যাল কোর্স আপনাকে অ্যাটলিস্ট একটু এক্সপ্রেস যখন থাকবে যে ডেসক্রাইব করো, যে একটা কোশ্চেন ডেসক্রাইব করো, তখন একটু আপনাকে বর্ণনা করতেই হবে। যখন বলা হবে ডিফাইন করো, তখন সংক্ষেপে একদম জাস্ট 2 লাইনে সংজ্ঞা আকারে দিয়ে দেবেন। যখন বলবে যে এক্সপ্লেইন করো, একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। যখন বলবে হচ্ছে কম্পেয়ার করো, তখন দুটো জিনিসকে একটা একটা পয়েন্টের বেসিসে কম্পেয়ার করবেন, যে পয়েন্ট এ এর বেসিসে এ কেমন বিহেভিয়ার করে, বি কেমন বিহেভিয়ার করে। পয়েন্ট 2 এর বেসিসে এ মোটরটা কেমন বিহেভিয়ার করে, বি মোটরটা কেমন বিহেভিয়ার করে। পয়েন্ট সি এর বেসিসে এ মোটর কেমন বিহেভিয়ার করে, সি মোটর কেমন বিহেভিয়ার করে। তো কয়েকটা পয়েন্টের বেসিসে দুইটা মোটরকে কম্পেয়ার করবেন, এবং যখন বলা হবে যে একটা মন্তব্য দাও, মানে একটা তোমার নিজের একটা কমেন্ট করো, দুটো মোটরকে কম্পেয়ার করার পরে তুমি নিজে একটা কমেন্ট করো যে তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি ভালো পারফর্ম করবে, বা এই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমার যে আদৌ এই মোটরটা ব্যবহার করা উচিত হবে নাকি হবে না। তখন নিজের থেকে একটা কমেন্ট করতে হবে যে না, আমি দুইটাই কম্পেয়ার করে দেখলাম এই ফিচারগুলো এই মোটরের জন্য বেশি ভালো, তার মানে আমার এই মোটরটা সিলেক্ট করাই বেশি ইচ্ছা হবে। আবার এই মোটরটার ফিচারগুলো দেখতে পাচ্ছি যে এটা এই অ্যাপ্লিকেশনের জন্য আসলে অ্যাপ্লিকেবল না, সো এই মোটরটা আমি এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চুজ করবো না। এরকম ভাবে কম্পেয়ার করে একটা কমেন্ট করবেন। মানে যদি এরকম কোশ্চেন থাকে, অনেক সময় আমরা কোশ্চেনটা বুঝি না, কম্পেয়ার করতে বলে জাস্ট মাঝখানে 2 ভাগ করে গড়গড় করে পার্থক্যগুলো লিখে রাখেন। বাট একটা কোশ্চেন আপনাকে যেইভাবে করে ম্যাডাম অ্যান্সারটা শুনতে চায় বা দেখতে চায় সেইভাবে করে লিখতে হবে, তাই না? যেমন একটা ডেসক্রিপশন আপনি যদি একদম ম্যাথের মতো সংক্ষেপে করে রাখেন, সেটা তো হবে না। আবার একটা ম্যাথকে যদি আপনি বর্ণনা করেন যে এই লাইনটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা পেলাম এত, সেটা রিকোয়ার্ড না। রিকোয়ার্ড হচ্ছে যে 2 × 3 divided by 5 is equal to 4, এটা রিকোয়ার্ড ম্যাথমেটিক্সের বেলায়। আর থিওরিটিক্যালের বেলায় রিকোয়ার্ড কি, যে ঘটনাটা কিভাবে ঘটলো, কোনটার পরে কোনটা আসলো, কি কি হলো, এভাবে করে ডেসক্রাইব করা। তো ফার্স্টে কোশ্চেনটা ভালো মতো করবেন, খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটা করবেন, কারণ গতবার আমি দেখলাম যে কয়েকজন স্টুডেন্ট যে লেজার টাইপের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো নোটিসই করেন না। সো অঙ্কটা ঠিকই করছেন, কিন্তু তার সাথে 2 লাইনের একটা সংজ্ঞা ছিল সেটা দেন না।
এক নম্বর কথা, কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটার পিছনে আপনি সময় দেন। যদি আপনি টোটাল টাইম 10 মিনিট সিলেক্ট করে রাখেন যে আমি এই কোশ্চেনটা অ্যান্সার করবো 10 মিনিটে, তাহলে 2টা মিনিট বা 3টা মিনিট শুধু কোশ্চেনটা পড়তে সময় দেন। কারণ কোশ্চেনটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা গড়বড় করে অ্যান্সার করে রাখি, কিন্তু আসলে কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা হয় না। ওটা দেখলেই বুঝতে পারি যে আসলে আপনি মুখস্থ করছেন আর ঝেড়ে দিচ্ছেন, কিন্তু আসলে প্রশ্নটা বুঝে অ্যান্সার করেন। তো কোশ্চেনটা পড়ুন আগে, খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ুন, পড়ে একটু চিন্তা করুন আপনি কিভাবে লিখবেন, একটু সাজিয়ে করুন কি কি জানতে চাওয়া হয়েছে, আমি এগুলো জানতে চাওয়া হয়েছে, স্টেপ বাই স্টেপ এগুলো এই নোটগুলো দিবেন। এবং দেখবেন সঙ্গে সঙ্গে যেটা মার্ক কত, 1 নম্বরে কোশ্চেনটা পড়বেন, 2 নম্বরে দেখবেন যে মার্কটা কত, মার্ক কি 10, 15, 8, 2, 7, 4 কত, মার্কটা দেখে নিয়ে এবার একটা অ্যানালাইসিস করে ফেলবেন যে 12 মার্কের কোশ্চেন, তার মানে আমাদের মিনিমাম এতটুকু অ্যান্সার করতেই হবে। 3 মার্কের কোশ্চেন জাস্ট 2 লাইনে অ্যান্সার করে দিবেন। এরকম আপনি কোশ্চেনটা খুব ভালো মতো বলবেন যে কি কি জানতে চাওয়া হয়েছে, দেন কত মার্কের কোশ্চেন, দেন আপনি অ্যান্সার করবেন। এই কাজগুলো না করে অ্যান্সার করতে যাবেন না, তাহলে দেখবেন আপনি অনেক কষ্ট করছেন, অনেক কিছু লিখছেন, কিন্তু প্রশ্নটা ছিলই মাত্র 5 মার্কের। আমি আপনাকে আর 5-এর জায়গায় আমি আপনাকে কত বেশি দিতে পারি, 5-এর জায়গায় 6 দিতে পারবো, 5-এর মধ্যে হাইস্ট মার্কের 5 নিতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে ওই কোশ্চেনটা অ্যান্সার করতে গিয়ে আপনাকে অনেকগুলো সময় এখানে চলে যাচ্ছে। তাহলে একটা 10 মার্কের ম্যাথ, তার জন্য আমি আধা ঘন্টা নষ্ট করার কোনো মানে নেই, ম্যাথ আমি পারি না ওকে বাদ, অন্যরা যেগুলো পারি ওগুলো সুন্দর করে অ্যান্সার করে ফেলি, পরে দেখবো না ম্যাথ যদি পারি মিলাতে পারি মানে মিলাই। কিন্তু ওই একটা ছোট্ট কোশ্চেনের পিছনে অনেকগুলো সময় দিয়ে পুরো ওভারঅল টাইমটা নষ্ট করার দরকার নেই। সেগুলো হচ্ছে সিম্পল কিছু ট্রিক্স থিওরিটিক্যাল কোর্সে ভালো করার জন্য, ভালোভাবে দেখার জন্য। তো অফিসিয়ালি এটা আমাদের আজকে লাস্ট ক্লাস। আপনাদের সাথে ক্লাস নিয়ে খুব ভালো লাগছে আমার, আপনারা খুব অ্যাটেন্টিভ ছিলেন টু দ্য সেমিস্টার। সো এটা ফোর্থ ইয়ারে এখন খুব 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 পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া লাইফে কোনো গতি নেই, কোনো গতি নেই। ডে বাই ডে সবকিছু আরো কঠিন হচ্ছে। আগে অনেক সহজ ছিল, আগে ভার্সিটিতে চান্স পাওয়া অনেক সহজ ছিল, চাকরি পাওয়া অনেক সহজ ছিল, ভালো একটা মেয়ে পাওয়া খুব সহজ ছিল। ইদানিং কালে সব কঠিন হয়ে গেছে, অনেক কঠিন। ঠিক আছে, সো অনেক পরিশ্রম করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এখন আমি বড় হয়ে গেছি, ফাঁকিবাজি করার এখন আর কোনো টাইম নেই। সো খুব পরিশ্রম করতে হবে, থিসিস খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, থিসিসের পাশাপাশি জবের জন্য প্রিপারেশন নিতে হবে। আমি ফোর্থ ইয়ারে ফোর্থ টুতে উঠে নিয়ে ফাইনাল পরীক্ষা 2 মাস থেকে থিসিস 2 মাস আগে থিসিস শুরু করবো এরকম চিন্তা আসলে হবে না। টেন্ডেন্সি থাকতে হবে এরকম যে আমি আমার ফাইনাল এক্সামের আগে আমার সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, থিসিস সব কমপ্লিট থাকবে, আমার হাতে 2 মাস সময় থাকবে, আমি লিঙ্ক তৈরি করা শুরু করবো জবের জন্য, প্রিপারেশন নেওয়া শুরু করবো। এই টেন্ডেন্সিতে 2 কদম আগায় আপনাকে চলতে হবে, ঠিক আছে? তো আমি তো ভার্সিটিতে আছি, তো আমি আপনাদের সাথে সামনে ক্লাস পাই আর না পাই, যখনই যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে দরকার হবে, যে কোনো সময় আমার কাছে আসতে পারবেন, নক করতে পারবেন। জন্য হোক, অ্যাডভাইস হোক, বা হচ্ছে জব পারপাসে যদি আমি আপনাদেরকে কোনো হেল্প করতে পারি, or any kind of any counseling, কোন কোর্সের সমস্যা, যে কোনো সময়, শুধু আমার কাছে না, অ্যাকচুয়ালি প্রত্যেক ফ্যাকাল্টির জন্যই ওপেন, যে কোনো সমস্যা হলে যে কোনো সময় আপনারা আমাদের কাছে আসবেন। এই কোর্সটা আপনাদের সাথে শেষ হয়ে যাওয়া মানে যে আপনাদের সাথে আমার আর কোনো কথা হবে না, দেখা হবে না, তা না। যে কোনো সময় আমার কাছে আসতে পারবেন যে কোনো প্রবলেম নিয়ে। Feel free to ask anything, any problem, whatever it is, your economical problem, your social problem, your personal problem, whatever. ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আজকে লাস্ট ক্লাস, যেহেতু আপনাদের ফোর্থ ইয়ার, আপনাদের এই কথাগুলো বলতেই হতো আমার। সো খুব পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া
কোনো গতি নাই। আর এখন তো কোভিড এর পরে চাকরির বাজার আরো খারাপ যাচ্ছে, অনেক খারাপ যাচ্ছে। সো যদি ভালোভাবে পরিশ্রম না করেন তাহলে মানে নিজেকে সেটেল করতে করতে অনেক সময় চলে আসবে, মানে সময় চলে যাবে। এবং সেই সময় কি হবে, নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে যে আমারই ফ্রেন্ড এত ভালো জায়গায় চলে গেছে, এই কয়েক বছরে আমি কি করতেছি, এরকম ফ্রাস্ট্রেশন চলে আসবে। তো আমি আশা করি এরকমটা আপনাদের সাথে কখনো হবে না। তো সবাই খুব ভালো ভালো জায়গায় থাকবেন, ভালোভাবে কাজ করবেন এবং খুব খুব ভালোভাবে পড়াশোনা করতে বলছি, খুব মনোযোগ দিয়ে, ঠিক আছে? আর আমি যদি আপনাদের সাথে কোনো রুড আচরণ করে থাকি থ্রু দ্য সেমিস্টার, সো মানে বুঝে নেবেন যেটা আপনাদের ভালোর জন্য করা হয়েছিল। শিক্ষকদেরকে কখনো কখনো একটু রুড হতে হয়, যেমন আপনার বাবা মা অনেক সময় আপনাকে অনেক ধমক দেন, বকা দেন, কিন্তু তাই বলুন আর আপনাদেরকে কম ভালোবাসেন তা না, আপনাদের দ্বারা সবচাইতে বেশি ভালোবাসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো মতো পরীক্ষা দিবেন, মনোযোগ সহকারে কোশ্চেন দেখে বুঝে তারপরে পরীক্ষা দিবেন, ঠিক আছে? জি জি ম্যাম, ম্যাম। ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের এখানে আমরা আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম দোয়া আসসালাম। করেন আমাদের জন্য। দোয়া রাখেন ম্যাম। হ্যাঁ অবশ্যই, সব সময় আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।